ব্যবস্থা গঠনের ডাক দিয়েছিলাম। তার জন্য নমিনেশন গণনা একটা পার্ট থাকে। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই আমাদের প্রচুর কর্মী আক্রান্ত হয়। শুধু আক্রান্ত নয়, আমাদের 3 জন কর্মীও মারা যায়। একজন কর্মীর পা কেটে বাদ দিতে হয় তাদের গোলা ছোড়া গুলিতে। যারা মারা গিয়েছেন তারা হলেন মহিনুদ্দিন মোল্লা, রেজাউল গাজী, হাসান ভাই। তাদের স্মৃতিতে আমরা আজকের এই রক্ত অর্পণ শিবির করছি। তারা জীবিত থাকলে আমাদের সাথেই থাকতো, আমাদের কর্মকাণ্ডে তারা জড়িয়ে থাকতো, কিন্তু তাদেরকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তা বলে তাদেরকে আমরা ভুলে যাইনি। তার পরিবারের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। তাদের স্মৃতি থেকে বহন করে আমরা এক স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবিরের ব্যবস্থা করেছি। বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান সময় প্রচন্ড ব্লাডের ক্রাইসিস। পার ডে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, কিন্তু আমরা দেখতে পাই রক্তের অভাবে অনেকের বড় অপারেশন, অনেক মুমূর্ষ রোগী তারা চিন্তায় থাকে। এবং সাথে সাথে থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, প্রতিনিয়ত যাদের রক্তের প্রয়োজন হয়, তারাও যথাসময়ে রক্ত পাবো কি পাবো না এই আতঙ্কে থাকে। এই আতঙ্ক মুক্তের লক্ষ্যে এবং গর্ভবতী মায়েরা যারা সন্তান প্রসবের সময় যাদের রক্তের খুবই প্রয়োজন হয়, তারাও ভাবে কি হবে না হবে, তাদের পরিবার চিন্তিত থাকে। সেই চিন্তা মুক্তের জন্য সরকারের যে ব্যবস্থা করা দরকার, সরকার সেটা করে উঠতে পারেনি। ফলে আমরা বেসরকারি উদ্যোগে, বিরোধী রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন, অনেক ধর্মীয় সংগঠন, অনেক ক্লাব, এনজিওর উদ্যোগে পার ডে যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সেটা ঘাটতি পূরণের আমরা চেষ্টা করি। তাই আজকে আমরা আমাদের 3 সহযোদ্ধার স্মৃতিতে যে রক্ত অর্পণ শিবিরের আয়োজন করা হয়েছে, তাই আপনাদের বলবো, আসুন নির্দ্বিধায় আপনারা আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিন। আপনার সৌজন্যের বার্তা ছড়ান, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করুন, ভালোবাসার পরিবেশ তৈরি করুন, ঐক্যের পরিবেশ তৈরি করুন। আর আমরা এই রক্তদান শিবির করছি, এই রক্তদান শিবিরকে নিয়ে অনেকে অনেক কটূক্তি করে, অনেকে অনেক কিছু বলে। আর আমি এতটুকু চ্যালেঞ্জ করি যে আমরা একটা অঞ্চলের উদ্যোগে রক্তদান শিবির করছি, যে অঞ্চলের উদ্যোগে রক্তদান শিবির করছি, আপনারা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে সেই অঞ্চলেই সেম ভেন্যু রাখতে পারেন বা ডিফারেন্ট ভেন্যু করতেই পারেন। এর ডবল রক্ত দিয়ে রক্তদান শিবিরকে সাকসেস করে দেখান। এই কম্পিটিশনটা আমাদের মধ্যে চলুক। কিন্তু ওই কম্পিটিশন অ্যাকসেপ্ট করবে না। তার পরিবর্তে কি হচ্ছে দেখছি, ওখানে মিছিল হয়েছে, আইএসএফ করেছে, পরিবর্তে আমরা মিছিল করব। আইএসএফ একটা জনসভা করেছে, তার পরিবর্তে জনসভা করব। কিন্তু আইএসএফ রক্তদান শিবির করছে, তার পরিবর্তে রক্তদান শিবির করব, এ কাজ তারা দায়িত্ব নেবে না। যাক, আমার পূর্বেকার বক্তা আমাদের কারিমুল একটা কথা বললেন, আমি শুধু একটু অ্যাড করতে চাই। আসুক কম্পিটিশনে, কার কোথায় কত লোক হচ্ছে, কোন ব্লকের লোক হচ্ছে, কোন জেলার লোক হচ্ছে, যারা প্রোগ্রামে আসবে সাথে ভোটার কার্ড বা আধার কার্ডটা নিয়ে আসুক। পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে এই চ্যালেঞ্জটা হোক। কারণ বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করানোর পক্ষপাতী আমি নয়। আমি চাই ওই এলাকার লোকজন থাকুক। আমি গোটা 20 মানুষের সামনেও বক্তব্য দিয়েছি, লক্ষাধিক মানুষের সামনেও বক্তব্য দিয়েছি। আমার কনফিডেন্স 20টা থাকলেও যেরকম থাকে, লক্ষাধিক থাকলেও সেই রকম কনফিডেন্স থাকে। কারণ আমি গণতন্ত্রের শেষ কথা মানুষ বলবে, এটাতে আমি একদম বেশ ভরসা করি। সুতরাং লোক জমায়েত করার চ্যালেঞ্জ নেয়, কিন্তু রক্তদান শিবির করার চ্যালেঞ্জ নেয় না। কেন? এখানে বুঝতে হবে, লোকটা ভাড়ায় আসে,
বেচারিদের কাজ কাম নাই, কি করবে? অনেক ক্ষেত্রে বিরিয়ানির প্যাকেট একটা রোজদাই চলে আসে, কাজ নাই, কিন্তু কেউ যেচে এসে স্বেচ্ছায় রক্ত ওদের কথাই দেয় না। আমরা দেখেছি প্রোগ্রাম হচ্ছে, শাসক দলের চেয়ারে বসে আছে, নিচে বসে আছে, সে ভিডিও করে দেখাচ্ছে যে ভাইজানের ফটো তার ডিসপ্লেতে লাগানো আছে, ডিপিতে লাগানো আছে, সেও কিন্তু ওই মঞ্চে বসে আছে, এই সরি নিচে বসে আছে। তার মানে নিশ্চিতভাবে তাকে ভাড়া করে নিয়ে গেছে। আর আমি বলি নিশ্চিন্তে যাবে, 300 টাকা বিরিয়ানির প্যাকেট আজকের ডেটে ভাই অনেক ব্যাপার, আজকের ডেটে অনেক ব্যাপার। একটা কৃষক মাস গেলে 8,000 টাকার নিচে ইনকাম করে, 300 টাকা দিয়ে পার ডে যদি নিয়ে যায় মাস গেলে তার 9,000 টাকা ইনকাম আছে। কেন ছাড়বে ভাই? ভোটটা শুধু আইএসএফকে দিয়ে দিলি হলো, ভোটটা আছেন না ছাড়া। তো বন্ধুগণ, আমি ওই প্রসঙ্গে যাবো না, ফিরে আসি আমাদের কাজের দিকে। 1 ইউনিট রক্ত আপনারা দিচ্ছেন, আপনাদের ওখানে যারা দাঁড়িয়ে আছেন এদিকে জায়গা আছে, চলে আসুন আপনারা। ভলেন্টিয়ার ভাইদের বলবো যারা ওইদিকে দাঁড়িয়ে আছে এদিকে পাঠিয়ে দিতে। 1 ইউনিট যারা রক্ত দিচ্ছেন আপনাদের বলবো একটু জেনে রাখা দরকার, রক্তদান যে মহান দান কেন বলা হয় একটু আপনাদের জানা দরকার। আজকে আপনি 1 ইউনিট রক্ত দিচ্ছেন, আপনারা 1 ইউনিট রক্ত থেকে 4 জন মানুষ উপকৃত হতে পারে। আজকে যদি এখানে 100 ইউনিট রক্তের অ্যারেঞ্জ করা হয় তাহলে 400 জন মানুষ উপকৃত হবে। 500 ইউনিট রক্তের অ্যারেঞ্জ করলে 2000 মানুষ উপকৃত হতে পারে। তাই আপনাদের বলবো আপনারা কোন রকম জড়তা না রেখে আগিয়ে আসুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বেওতা 2 নম্বর অঞ্চল 1 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে যে রক্ত অর্পণ শিবির হচ্ছে এটিকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করুন। একদিকে রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচবে, মুমূর্ষু রোগীরাও কিছুটা হলেও চিন্তা মুক্ত হবে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যারা তারা চিন্তা মুক্ত হবে, সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। মেডিকেল সায়েন্স পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের কথা উল্লেখ করেছে, সেই 10টি ভয়ঙ্কর রোগের মধ্যে একটা হচ্ছে ক্যান্সার আর অপরটা হচ্ছে স্ট্রোক। ক্যান্সার যেভাবে পাড়াতে পাড়াতে ছড়িয়ে যাচ্ছে, এই ভয়ঙ্কর মরণব্যাধি থেকে বাঁচার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সায়েন্স বেশ কিছু গাইডলাইন দিয়েছে, কিন্তু আমরা সব গাইডলাইন ব্যস্ততার জন্য মেনে চলতে পারি না। তাই আপনাদের বলবো এই ভয়ঙ্কর মরণব্যাধি থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, মেডিকেল সায়েন্সের গাইডলাইনগুলো যদি মেনে চলতে চান, একটা গাইডলাইন দেওয়া আছে, সেটা হচ্ছে নিয়মিত আপনি যদি রক্তদান করেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। তাহলে রক্ত দিলে একদিকে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত নিয়মিত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। তাই আপনাদের বলবো এই নিয়মিতটা কতদিন, 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন, অন্যের প্রাণ বাঁচাতে সহযোগিতা করবেন, আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবেন। আপনারা দেখেছেন আজকের ডেটে যারা স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, অনেকে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে আর এজের ব্যারিয়ার নাই। একটা সময় আমরা দেখতাম যারা বার্ধক্যে উপনীত হয়েছে, বৃদ্ধা মানুষ, তারা স্ট্রোকে আক্রান্ত হয়, কিন্তু আজকের ডেটে দেখুন ইয়াং ছেলে মেয়েরা 30, 32, 34, 40 বছরের মধ্যে এই এজের ছেলে মেয়েরাও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এই স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকে মারা যায়, অনেকে প্রাণে বেঁচে যায়। যারা প্রাণে বেঁচে যায় তাদের মধ্যে 80% মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেলে, বেড রেস্ট হয়ে যায় বা কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাই আপনাদের বলবো এই ভয়ঙ্কর ব্যাধি থেকে যদি আপনি আমি মুক্ত পেতে চাই, আপনি আমি যদি এই ভয়ঙ্কর রোগ থেকে নিজেকে দূরে রাখতে চাই, রোগ থেকে যদি সেফ জোনে থাকতে চাই, তাহলে আপনার আমার কাজ হবে নিয়মিত রক্তদান করা। তাই বলবো আপনাদের রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচে, রক্ত দিলে যেমন
থ্যালাসেমিয়া রোগীরা নিয়মিত রক্ত পাবে, যাতে নিয়মিত প্রয়োজন হয়, ঠিক সাথে সাথে রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই এগিয়ে আসুন। এখানে শুধু নয়, 120 দিন ছাড়া ছাড়া অনেক ধর্মীয় সংগঠন, দুর্গা উৎসব কমিটি, মন্দির কমিটি, নবী দিবস কমিটি, মাদ্রাসা কমিটি, ক্লাব, এনজিও, রাজনৈতিক দল, ইভেন তৃণমূল কংগ্রেসও যদি রক্তদান শিবির করে, আমি দলের চেয়ারম্যান হিসাবে আপনাদের বলছি, আপনারা নির্দ্বিধায়, সে তৃণমূলের হোক, দুর্গা উৎসব কমিটি হোক, নবী দিবস কমিটি হোক, যেই রক্তদান শিবির করুক না কেন, নির্দ্বিধায় আপনারা গিয়ে সেখানে রক্ত দেবেন, কোনো অসুবিধা নাই। কারণ রক্তের যখন আমাদের প্রয়োজন হয়, আমরা কিন্তু সেখানে একবারের জন্য গিয়ে বলি না যে আমি হার্ডকোর তৃণমূল, আমি হার্ডকোর সিপিএম, আমি হার্ডকোর কংগ্রেস, আমি হার্ডকোর আইএসএফ, আমি এই যেই দল থেকে বিলং করছি সেই দলের লোকেরই আমার রক্ত দাও, এ কথা বলিনি। বা আমরা গিয়ে বলিনি যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু রক্ত আমার চাই, এ কথা বলিনি। বা মুসলিম মুসলিম ভাই ভাই, মুসলমানেরই আমার রক্ত চাই, অমুসলিমের রক্ত নেব না, এ কথা কিন্তু একবারের জন্য বলি না। আমরা সেখানে গিয়ে কি বলি যে আমার অমুক গ্রুপের রক্তের প্রয়োজন, ওই গ্রুপের রক্ত দাও। যখন আমার প্রয়োজন হয় তখন আমি গ্রুপ দেখি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং দেখি না। তাহলে ব্লাড ব্যাংকগুলোকে যদি আমি শূন্য করে রাখি, ওখানে গিয়ে শূন্যতা ছাড়া আর কিছুই পাবো না। তাই আপনাদের বলবো, ব্লাড ব্যাংক গুলোকে পরিপূর্ণ রাখতে গেলে ওই পুকুরে মাছ চাষের মতো চাষ হচ্ছে, মাছ তুলে গিয়ে রেখে দাও। সবজি চাষের মতো ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম চাষ হচ্ছে, গিয়ে ওখানে পূরণ করে দাও, এটা সম্ভব নয়। বা লেদার কমপ্লেক্সে যে ফ্যাক্টরিগুলো আছে বা যেগুলো কলকারখানার মতো ওখানে তৈরি হয়, সেই রকম তৈরি করে নিয়ে এসে ব্লাড ব্যাংকে ব্লাড দেব, ওটা হয় না। হিউম্যান বডি থেকে হিউম্যান বডিতে ট্রান্সফার হয়। তা আমরা যদি ওই ব্লাড ব্যাংকগুলোকে পর্যাপ্ত পরিমাণে রাখতে পারি, বিপদে আপদে প্রয়োজনে তারা আমরা ওখান থেকে পাবো না। তাই বন্ধুগণ, আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, আপনাদেরকে সাথ দিতে হবে এই ব্লাড ব্যাংকগুলোকে পরিপূর্ণ রাখতে। তাই বলবো, ব্লাড ব্যাংক যেখানে আছে, ব্লাডের যেমন রক্তের, ব্লাডের যেমন আমরা রাজনৈতিক পরিচয় দেখি না, ধর্মীয় পরিচয় দেখি না, আমাদের ক্যাম্পগুলোরও আমরা রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক পরিচয় দেখার, কোনো পরিচয় দেখার প্রয়োজন নাই। আমরা যাব, আমাদের মূল্যবান রক্ত দেব, দিয়ে আমরা এই প্রোগ্রামগুলোকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করব। আর আজকাল এই ব্লাড ব্যাংকগুলো করতে গেলেও মিথ্যাচার, অনাচার, অনেক ধরনের অভিযোগ নিয়ে আসা হচ্ছে। কি বলা হচ্ছে? আইএসএফ নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে বলা হচ্ছে। আর আমরা কি চ্যালেঞ্জ করেছি? আমরা কি চ্যালেঞ্জ করেছি? যে আমাদের একদম ওপেন চ্যালেঞ্জ। আমি এ কথা বেশি বলতে পছন্দ করি না, লাস্ট আমি এখানে একটু বলে দিয়ে শেষ করে দেবে বিষয়টা। আমাদের একটা এগ্রিমেন্ট করুক সরকার, পশ্চিমবাংলা সরকার এগ্রিমেন্ট করুক, 1 বছরে আমরা কম করে 15,000 ইউনিট রক্ত রাজ্য সরকারকে দেব। কি বললাম? রাজ্য সরকারকে 1 বছরে 15,000 ইউনিট রক্ত আইএসএফ দেবে, কম করে বলছি। তাও আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী মাঠে নামবে না। এই আমাদের কারিমুল, একাজুল, ওহিদুল, আবার ওয়াকিয়া, আমাদের যারা ডাক্তার আছে, সাজ্জু ভাই, এখানে সাইফুদ্দিন থেকে গুলাম ভাই থেকে শুরু করে আমাদের যারা নেতৃত্বরা আছে, আমরা উদ্যোগ নেব, নিয়ে পশ্চিমবাংলা থেকে কি করব, 1 বছরে 15,000 ইউনিট রক্ত আমরা রাজ্য সরকারকে দেব। কিন্তু একটা এগ্রিমেন্ট আমাকে লিখে দিতে হবে, আমি কিন্তু আমাদের প্রয়োজনে ওই 15,000 ইউনিট রক্ত কিন্তু আমাদেরকে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আমি রক্ত 15,000 ইউনিট দিয়ে দিলাম, ভাঙড়ের কোনো একটা মায়ের রক্তের প্রয়োজন, ক্যানিং এর কোনো একটা মায়ের রক্তের প্রয়োজন, বসিরহাটের কোনো একটা ভাইয়ের রক্তের প্রয়োজন, ফুরফুরা শিল্পের কোনো একটা বোনের রক্তের প্রয়োজন, ঠাকুরবাড়ির কোনো একটা গোসাই সম্প্রদায়ের মানুষের রক্তের প্রয়োজন, তখন ব্লাড ব্যাংকে গিয়ে বলবে রক্ত দাও, আর তখনই বলবে এই গ্রুপের রক্তটা নাই, ও খেলা আমরা খেলতে দেবো না ভাই। আমি 15,000 ইউনিট রক্ত দেব, আর 1 বছর আমাকে 15,000 ইউনিট রক্তের ব্যবস্থা করে দিতে হবে। এই এগ্রিমেন্ট যদি করে, তাহলে যেখানে যাকে রক্ত দিতে বলবে আমরা তাকে নির্দ্বিধায় গিয়ে রক্ত দেব।
কিন্তু আমরা কি দেখেছি, আমরা হয়েছে তো রক্ত আনতে গিয়েছি, রক্ত নেই, এদিকে আমরা রক্ত দিয়ে যাচ্ছি। আর আজকে আমরা ব্লাড ব্যাঙ্কগুলোর সাথে আমাদের একটাই শর্ত, শর্তটা কি, যে আপনি এখান থেকে 1000 ইউনিট রক্ত নিয়ে যাবেন, 1 বছরে আমাদেরকে 1000 ইউনিট রক্ত বুঝিয়ে দিতে হবে। সেই শর্তে রাজি হয়েছে বলেই আমরা দিচ্ছি। আর এগুলোর সাথে পেরে উঠতে পারছে না, তখনই আঙুর ফল টক হয়, যখন শিয়াল খেতে পারে না। তো আমাদের সাথে পেরে উঠতে পারছে না, এইগুলো বলছে। কি বলছে? রক্ত বিক্রি করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আমি শিক্ষায় কম বেশি বলবো না, ওই আমি ব্যাপারটা আমি যাবো না, কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিই, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 একটা আইন তৈরি হয়েছে। ন্যাশনাল ব্লাড, ভুলে যাচ্ছি নাকি বল, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 একটা আইন আছে। ওই আইনে বলা হচ্ছে, কেউ যদি রক্ত বিক্রি করে 3 মাস জেল, জরিমানা, অথবা জেল জরিমানা দুটোই। এবার আপনি বলেন, যদি আজকে 100 ইউনিট রক্ত নেওয়া হয়, এই রক্তটা নিয়ে ওদের ভাষায় আমরা বিক্রি করে দিলাম, 100 × 3 মাস কত বছর হচ্ছে, কত মাস হচ্ছে? 300 মাস। 300-কে 12 দিয়ে ভাগ করো তো, হ্যাঁ 360 মাস হচ্ছে তো। তাহলে 300 মাস হলে কত বছর হচ্ছে? 12 দিয়ে ভাগ করো না। আরে মোবাইলটা তো হাতে আছে রে বাবা, পড়াশোনা তো সর্বনাশ করে দিয়েছে মোবাইল এসে। 5 বছর যা, 2 কত বলবে, দাঁড়া ক্যালকুলেটার মেরে হবে, দেখে নেবেন। এ ভালো দিক নয়, এ খারাপ দিক। 10 বছর যাবে, 5 মাসে কত, 50টে কত বলবে, দাঁড়া ওই ক্যালকুলেটারে টিপবে, দেখো 50টে 40। এই দিন আসতে চলেছে, দেখে নিও। হ্যাঁ, তাহলে 25 বছর জেল হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী, কারিমুল, ওহিদুল, ওয়াকিয়া, ওইদিকে আপনার মোস্তফা, ডক্টর, এই খোকন ভাই তো এখানে আছে, এই তো খোকন ভাই, এই জেল কাটানোর জন্য কত ঘুরেছে। যদি এরা রক্ত বিক্রি করে, আমাদের আব্দুর রহমান আছে, আমাদের মালিক ভাই জেল খেটেছে। তুমি জেল খেটেছো নাকি? এবার তোমাকে একটা খাটাতে হবে, এবারকে খাটাতে হবে একটু। যাক, মিথ্যা মামলাতে জেল খাটিয়েছে, আমাদেরকে খাটিয়েছে। আমার নামে 20খানা মামলা, এখানে মনে হয় 20-25খানা হয়ে গেছে মামলা এদের নামে। মিথ্যাভাবে, অন্যায়ভাবে দিচ্ছে। তাদের ভাষায় যদি আমরা রক্ত বিক্রি করি, এই সুযোগ তো এক একজনকে ধরে 25 বছর জেলে রাখা, 25 বছর জেলে রাখবে। আবার ভোগালী 1 নম্বরে 750 হয়েছিল, তাহলে কত বছর জেল, বুঝতে পারছো? সারা জীবন জেলে থাকতে হবে। সেটা করছে কি? শুধু অহেতুক অন্যায়ভাবে আমাদের নামে মিথ্যাচার করছে। বাইরে মাইক চালিয়েছো? সাউন্ড একটু কম লাগছে কেন? ঠিক আছে, থাক। আপনাদের বলছি, এইটা মাথা থেকে সরিয়ে দেন। নওশাদ সিদ্দিকীর এত খারাপ সময় এসে যায়নি, বা আমাদের পার্টির এত খারাপ সময় এসে যায়নি যে রক্ত বিক্রি করে খেতে হবে। আমরা মানুষকে পরিষেবা দেব, সেই লোককে যেখান থেকে আমাদের সুবিধা হবে সেটা আমরা ব্যবস্থা করছি। এরপরেও তো আমি চ্যালেঞ্জ করছি যে আমরা বছরে কম করে 15,000 ইউনিট রক্তর ব্যবস্থা করে দেব। 15,000 ইউনিট মানে 60,000 মানুষ উপকৃত হবে। এই ব্যবস্থা আমরা আমাদের উদ্যোগে করে দেব, কিন্তু এতটুকু এগ্রিমেন্ট আমাদের সাথে করতে হবে, আমাদেরকে 15,000 ইউনিটের ব্যবস্থা করতে হবে। আমরা চাইছি না 60,000 ইউনিট, আমাদেরকে 15,000 ইউনিটের ব্যবস্থা করতে হবে। এটা করে দিক, তাহলে আমরা যেখানে বলবে সেখানে দেব। বন্ধুগণ, যারা এখনো ভাবছেন রক্ত দিলে হবে কি হবে না হবে, আমি আপনাদের বলবো, আপনি আজকে রক্ত দিলে 18 থেকে 22 দিনের মধ্যে আপনার সমপরিমাণ রক্ত আপনার শরীরে চলে আসবে। লাভটা কি আপনাদের হবে? দেখুন, আমাদের মধ্যে অনেকে দেখবেন, কোনো যদি দুর্ঘটনার কবলে পড়ে, আগে পানি দেওয়ার চেষ্টা করি। কেউ বলে পানি দে, কেউ বলে জল দে, কেউ বলে আইস দে। কেন? রক্তের জমাটটা বেঁধে যায়। আর বাই চান্স যদি রক্তের জমাট বাঁধে, আইস দিই বা এই ধরনের কোনো লোশন ইউজ করি, যেটা লাগিয়ে জমাটটা ক্লিয়ার হয়ে যায়। কারণ রক্তের জমাট বাঁধলে ওখান থেকে
রোগের উৎপত্তি হতে পারে। তো আমরা যদি, আমি জাস্ট ওই উদাহরণটা টেনে বলছি, আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নই, আমার উপলব্ধি থেকে আমি বলছি। আমি যখন রক্ত দিচ্ছি, তাহলে যে শরীরে একটা রক্ত আছে, যখনই আমি রক্ত দিচ্ছি একটা জায়গায় খালি হচ্ছে, শিরার মধ্যে শরীর একটা জায়গায় খালি তৈরি হচ্ছে, শূন্যতা তৈরি হচ্ছে। ওই শূন্যতা পূরণের জন্য শরীরের অন্য অংশ থেকে রক্ত নেবে, ওই জায়গায় আসলে রক্তের চলাচলটা হচ্ছে। আবার নতুন যখন রক্ত তৈরি হবে, যেখানে শূন্য জায়গা আছে সেখানে পূরণ হবে। এই জন্য তো বারবার ডক্টররা বলে একটু হাঁটাচলা করবেন, হাঁটাচলা করবেন। কারণ কি? রক্তটা চলাচল যাতে করে, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ করব, শুধু আজকে এই বাগদা 1 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে নয়, যে কোনো জায়গায় 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দিন। আপনার স্বাস্থ্য যেমন ভালো থাকতে সহযোগিতা করবে, সামাজিক বার্তাও আপনার থেকে ছড়াবে। তাই বন্ধুগণ, এখনো যারা ভাবছেন কি হবে না হবে, আসুন, আমাদের রক্তদান শিবিরের কাজ চলছে, বক্তব্যেরও কাজ চলছে, আপনারা এসে রক্ত দিয়ে যান। বক্তব্য অনেক দেওয়ার আছে। আমি এখান থেকে সিধে চলে যাব শর্ট লেগে। ওখানে আজকে প্রায় 39 দিন এই ঠান্ডাতেও রাত্রি যাপন করছে আনএডেড মাদ্রাসার টিচাররা। কি দাবি নিয়ে করছে? তাদের দাবিগুলো একদম সদার্থক দাবি, বিজ্ঞানসম্মত দাবি, বাস্তবসম্মত দাবি। দাবির মধ্যে এটাই, মমতা ব্যানার্জি মহাশয়া 2021 সালে জিতে বিধানসভায় বলেছিলেন আনএডেডগুলোকে এডেড করা হলো। এডেড মানে এবার ওদের সাম্মানিক ভাতা বাড়বে, সাম্মানিকটা বাড়বে। কিন্তু এখনো সেই আনএডেড অবস্থায় যে ভাতাটা পাচ্ছিল তাটা পাচ্ছে। শুধু তাই নয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে তারা বাচ্চাগুলো না সরকারি বই পায়, সহযোগিতা হয়, না মিড ডে মিল পায়, না আনুষঙ্গিক যেগুলো পাওয়ার দরকার সেগুলো পায় না। যাতে পায় সেই নিয়ে তারা ধর্ণা মঞ্চে বসেছে। আমি সেখানে যাব, কথা দিয়েছি। তাই আপনাদের বলবো, একটু অবাক হবেন। কদিন আগে দেখছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। যে নোটিফিকেশনে বলা হয়েছে স্কুলের আশেপাশে যে স্কুলগুলোতে মিড ডে মিল প্রোভাইড করা হয়, সেই স্কুলের আশেপাশে যেই কুকুর বা কুকুরের বাচ্চাগুলো আছে, সন্তানগুলো আছে, বাচ্চাগুলো আছে, তাদেরকে একবেলা ফিড করতে হবে, খাবার দিতে হবে। নির্দেশিকা ভালো, এর বিরোধিতা আমি করব না। অবলা জন্তু তারাও খাক। কিন্তু আপনি অবাক হবেন, এই যে 237-38টা মাদ্রাসায় যেই বাচ্চাগুলো পড়াশোনা করছে তারা মিড ডে মিল পাচ্ছে না। আর তারা যাতে মিড ডে মিল পায় সেই জন্য তারা 38 দিন ধরে, 39 দিন ধরে এই ঠান্ডায় তারা রাত দিন এক করে অবস্থান বিক্ষোভ করছে। একটু বুঝুন, এই আনএডেড মাদ্রাসাগুলোতে কারা পড়ে? ম্যাক্সিমাম মুসলমানদের পরিবারের ছেলেমেয়েরা, দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের এরা। তথ্য বলছে 18 থেকে 20%, 18 থেকে 20% নন মুসলিম বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে, ডেটা বলছে। আর শিক্ষক প্রায় এখন 50% নন মুসলিম টিচার মাদ্রাসায় আছে। এতে আমি তথ্য দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা ভাবুন, কুকুরের বাচ্চাদের একবেলা খাওয়ার জন্য সরকার নির্দেশনা দিচ্ছে, আর মানুষের বাচ্চা অর্থাৎ দলিত, আদিবাসী, মুসলমানদের সন্তানগুলো যে আনএডেড 237টা বা 38টা মাদ্রাসায় পড়াশোনা করে তার মিড ডে মিলের ব্যবস্থা করছে না। তাহলে সরকারের নজরে কুকুরের সন্তানের থেকেও এই দলিত, আদিবাসী, মুসলমান ওই আনএডেড মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের সন্তানের অবস্থা খারাপ। বুঝতে পারছেন? একটু বোঝার চেষ্টা করবেন আমি কি কথা বলছি। কুকুরের বাচ্চারা মিড ডে মিল খাবে নির্দেশনা দিচ্ছে, আর গরিব সন্তানগুলো যারা আনএডেডে যায় তার বাচ্চাগুলো মিড ডে মিলের ব্যবস্থা করছে না। যাতে ব্যবস্থা করে তার জন্য আন্দোলন করছে। তাই ওখানে আমাকে একটু যেতে হবে। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একদম যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তিত আজকের ডেটে, মানুষ সব থেকে বেশি আতঙ্কিত যেটা নিয়ে, সেটা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা কি? এসআইআর। শুরুতে বলি, ঠান্ডা মাথায় শুনবেন। আমার এই বক্তব্য যদি কেউ চালান, অনুরোধ করব কেটে চালাবেন না। বক্তব্য কেটে চালালে আমাকে সমাজের কাছে ভিলেন বানানো হবে। আমি যেটা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চালাবেন, অনুরোধ করছি। এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এই যে অহেতুক হয়রানি করা হচ্ছে,
এই হয়রানির পেছনে তৃণমূল কংগ্রেস বিজেপি সমানভাবে দায়ী। তৃণমূল বিজেপি মিলে ছক কষে হয়রানি করছে বাংলার মানুষকে নির্বাচন কমিশনকে সামনে রেখে। কারণ 2021-এর নির্বাচন পার করেছিল সিএ এনআরসির ভয় দেখিয়ে। বিজেপি বলেছিল ওদেরকে তাড়িয়ে দেব, তৃণমূল বলেছিল আর রেখে দেব। এই ভয়ে একটা দল তৃণমূলকে ভোট দিয়েছিল, আর তাড়িয়ে দিয়ে নাকি বাড়ি ঘরদরগুলো আমরা তাদেরকে দিয়ে দেবে, সেই জন্য কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। সে দিন পার হয়ে গেছে। আজকের ডেটে বিজেপি দাঁড়িয়ে ভোট চাওয়ার মুখ নাই। কারণ বিজেপিকে প্রশ্ন তো করবেন। আমি প্রশ্ন করেছি যে আমার ভাঙড় বিধানসভায় কটা আদিবাসী কটা দলিতকে বাড়ি ব্যবস্থা করা হয়েছে, সেই তথ্য দাও, সেটা দিতে পারেনি। বিজেপি তো প্রশ্ন করা দরকার যে পশ্চিম বাংলায় 25,000 স্কুল বন্ধ হয়েছে কেন, এর জবাব দাও। তিলোত্তমা কেন বিচার পেল না? বিরসা মুন্ডার উত্তরসারীদের উপরে এইরকম অত্যাচার হচ্ছে কেন? এই প্রশ্নগুলো করার দরকার, তারা করেনি। আর মুসলমান সমাজ এই প্রশ্ন করবে যে আপনি 10,000 মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিলেন, মুসলমানরা কিন্তু 10,000 মাদ্রাসা চাইনি নিজে থেকে। আপনি দেওয়ার গল্প শুনিয়েছেন 614টি মাদ্রাসা 2011 সালের আগে ছিল, আর আপনি 615টা মাদ্রাসা অর্থাৎ একটা মাদ্রাসা বেরিয়েছেন, তার তথ্য দেন, দিতে পারবে না। তাহলে কি হবে? আবার সেই খেলা খেলো, ভোট ধরা কল। সিএনআরসি ভোট ধরা কল ছিল, এসআইআরও ভোট ধরা কল। তাই এই আতঙ্কের পরিবেশ, হয়রানি তৃণমূল আর বিজেপি একসাথে করছে নির্বাচন কমিশনকে সামনে রেখে। আমি তার প্রমাণ আজকে দিয়ে যাব। আপনাদের যাদের বাড়ি নোটিশ এসেছে, যাদের বাড়ি নোটিশ এসেছে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, নোটিশের কটা পেজ পেয়েছেন? 2টো পেজ। 2টো পেজ পেয়েছেন। ফার্স্ট পেজে কি আছে? নোটিশ। সেকেন্ড পেজে গণনা ফর্মের তথ্য প্রমাণ বা কি কি কাগজের মধ্যে 13টা কাগজ কি কি নিয়ে যেতে হবে তার ডিটেলস। সেই কাগজের একটা নিচের পার্ট কেটে নিয়ে নিচ্ছে রিসিভ, তাই তো? ঠিক আছে, আপনার কাছে নোটিশ এসেছে যে আপনাকে অমুক তারিখে ভিডিওতে যেতে হবে, ভিডিওতে গিয়ে আপনাকে এই 13টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে, তাই তো? এই হয়রানি কে করছে? মোদিজি, বিজেপি। কাকে দিয়ে করাচ্ছে? নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে। হয়রানির যে চিঠিটা নিয়ে এসে কে দিচ্ছে? বিডিও, তাই না? জয়েন্ট ভিডিও। বিডিও জয়েন্ট ভিডিও কার আন্ডারে চাকরি করে বলেন একটু? রাজ্য সরকারের আন্ডারে। কেন্দ্র আর রাজ্য মিলে আপনাকে আমাকে এই ঘোল খাওয়াচ্ছে। আর শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই, আর এখন মুসলমান মুসলমান ভাই ভাইয়ের লোক দেখবেন খুঁজে বেরিয়ে পড়েছে, বুঝতে পারছেন? কিন্তু আমাকে আপনাকে কেউ পেরেশানি মুক্তর কথা বলছে না। আমি আপনাদের বলি যে নোটিশটা আপনাদের হাতে গিয়েছে, সেই নোটিশের 6 নম্বর পয়েন্টটা কি আপনারা দেখেছেন যে কাগজগুলো নিয়ে যেতে হবে? আজকে আমরা আতঙ্কিত কেন? আমার ভোটাধিকার থাকবে কি থাকবে না, এটার জন্যই তো ভাই। কাদের মধ্যে? আবার যাদের এই 13টা ডকুমেন্টসের মধ্যে আছে তারা আতঙ্ক মুক্ত। যেমন আমি একটু আতঙ্কিত নয়, কেন? আমি দেখছি আমার 13টা ডকুমেন্টস আছে, আমার ভোটাধিকার আর কাটতেও পারবে না। আর্টিকেল 326 আমার ভোটদানের স্বাধীনতা দিয়েছে, আমি আতঙ্কিত নয়। আপনারাও আতঙ্কিত হতেন না যদি রাজ্য সরকার একটা বার্তা দিত। রাজ্য সরকার যদি এ বার্তা দিত যে নোটিশে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র। এটা একদম বাংলা, শুদ্ধ বাংলায় লেখা আছে। তো আমি গ্রামের ছেলে, আমি গ্রামের ভাষায় বলবো, অসুবিধা হবে কারো? গ্রামের লোক আমরা তো, নাকি গ্রামের ভাষায় বলছি। রাজ্য সরকার যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিয়ে দিত, বসবাসের প্রমাণপত্রটা রাজ্য সরকার তার উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যদি আপনার হাতে পৌঁছে দেয়, সেই বসবাসের প্রমাণপত্রটা হিয়ারিং এর টেবিলে গিয়ে জমা করলেই আপনার আর কোনো চিন্তার কারণ ছিল না, অন্য কোনো কাগজ নিয়ে যেতে লাগতো না, ওটা দিলেই আপনার কাজ হয়ে যেত।
কিন্তু রাজ্য সরকার কি এই সার্টিফিকেটটা দেবে আপনাদেরকে একবারের জন্য বলেছে? কিন্তু এখানে 6 নম্বর পয়েন্টে কিন্তু বলা আছে রাজ্য সরকার এই সার্টিফিকেটটা দিলে এটা নিয়ে গেলেই হয়ে যেত। দ্বিতীয় আসা যাক, 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড এটা নিয়ে জমা করলেই আপনার আর অন্য কোনো কাগজ লাগবে না, কোনো চিন্তার করার ছিল না। এটা তো রাজ্য সরকার এখতিয়ারের মধ্যে আছে, তাও রাজ্য সরকার দিচ্ছে না কেন? এটা কোথায় জমা আছে আমি বলে দিচ্ছি আপনাদের। 2011 সালের দিকে আইসিডিএস কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য তুলেছিল, পাকা ঘর, কাঁচা ঘর, হ্যান ত্যান, কত পরিবার, গাড়ি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, এমনি উদাহরণের জন্য বলছি ভাই এটা। এই তথ্যগুলো তুলেছিল, তুলে কোথায় জমা করেছে? পঞ্চায়েতে। পঞ্চায়েত থেকে ওপরে গিয়েছিল, প্রত্যেকটা তথ্য পঞ্চায়েতে জমা আছে। রাজ্য সরকার যদি চায় পশ্চিম বাংলায় এসআইআর এর নামে যাদেরকে অহেতুক হয়রানি করা হচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে মমতা ব্যানার্জি সরকারের প্রধান, তার উচিত ছিল অন্তত এই দুটো ঘোষণা করা, যে নবান্ন থেকে হোক বা যে কোনো সরকারি প্রোগ্রাম থেকে হোক, যে আমি মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা দিচ্ছি যে 13টা ডকুমেন্টস চেয়েছে, সেই 13টা ডকুমেন্টসের মধ্যে 6 নম্বর যে ডকুমেন্টসটার কথা বলা হচ্ছে, আমি দুয়ারে সরকার লাগিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ওই সার্টিফিকেটটা পৌঁছে দেব, তোমরা কেউ চিন্তিত হবে না। এ কথা কিন্তু বলেনি মমতা ব্যানার্জির। হয়তো বলতে দরকার ছিল তার, তিনি বলেননি যে 2011 সালে যে সেন্সাস হয়েছিল তার প্রত্যেকটা তথ্য পশ্চিমবাংলার প্রতিটা অঞ্চলে সুরক্ষিত আছে। সেই অঞ্চল থেকে তথ্য বার করে যাদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে তাদের বাড়িতে খামে ভরে আমি পৌঁছে দেব, এটা বলা দরকার ছিল। এটা বললেই মানুষ আতঙ্ক মুক্ত হয়ে যেত, হয়তো যে হয়রানি করা হচ্ছে হয়রানির সুযোগটাও পেত না। কিন্তু করেছে? এটা করেনি। আর আমরা দায়িত্ব নিয়ে বলেছি যদি 2011 সালের আগে এই 2021 সালে যদি আপনারা সংযুক্ত মোর্চার সরকারটা নিয়ে আসতেন পশ্চিমবাংলার মানুষের জন্য এই বার্তা, তাহলে আপনাদেরকে এত চিন্তা করতে লাগতো না, এতক্ষণ আপনাদের বাড়িতে এই ডকুমেন্টস আমরা পৌঁছে দিতাম। বুঝে আসছে আমি কি বলছি? সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়বে। এই ডকুমেন্টস দুটো যদি আপনার বাড়িতে পৌঁছে দেয়, আপনি কি আর আতঙ্কিত হবেন ভাই? আমি তারপরেও বলছি, অযথা আতঙ্কিত হয়ে লাভ নাই। আপনি আতঙ্কিত হলে আপনার হিয়ারিং কি হয়ে যাবে? এই বলেন আপনারা, আপনি আতঙ্কিত হয়েছেন, মাথা ঘুরে গেছে, হ্যাঁ যে তাই যে ভয় পেয়ে যাচ্ছে, আপনার হিয়ারিং কি অন্যজন কেউ করে দেবে? আপনাকে আপনার হিয়ারিং এর সম্মুখীন হতে হবে। যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছে, অতিথি শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছে, তারা তাদের পরিবারের কাউকে দিয়ে পাঠালে হয়ে যাবে। কিন্তু আপনি এখানে আছেন, আপনার হিয়ারিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আপনি আতঙ্কিত হলে অর্ধেক পেপার রেখে যাবেন, অর্ধেক পেপার নিয়ে যাবেন, গিয়ে আবার ঘুরে আসতে হবে। সুতরাং কুল মাইন্ড, ঠান্ডা মাথায় আপনাকে এটাকে হ্যান্ডেল করতে হবে। আমি আপনাদের বলি, আমি এই বললাম না, আমি এমন কিছু কথা বললে কাটিং করে ছেড়ে দেবে বিপদ, ওই জন্য বলতেও পারছি না। এই ভয়মুক্ত করার জন্য কিছু কথা বলতাম, কিন্তু কাটিং করে ছেড়ে দেবে। যাক, যখন খসড়া লিস্ট পাবলিশড হয় তার আগে কি বলেছিলাম? একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। কেন বলেছিলাম? বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল রাইট, আর্টিকেল 326, ভোট দানের স্বাধীনতা, ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আমি। তাই এইটা পাওয়ারে কারো নাম কাটতে পারবে না। আর আজকেও দাঁড়িয়ে এই ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি ঘোষণা দিতে চাই ভাঙড়ের মানুষের কাছে, আতঙ্কিত হবেন না। ফাইনাল লিস্ট পাবলিশ হবে, আমিও দেখতে চাই ভাঙড়ের একটা বৈধ ভোটারের নাম কিভাবে নির্বাচন কমিশন কাটে। যদি কোন একটা ভোটারের নাম নির্বাচন কমিশন কাটে, আমি বুঝে নেব তাদের সাথে। আমি বিধায়ক হিসাবে বলে যাচ্ছি, আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই আতঙ্কিত আপনারা হবেন না। তারপরেও আমি আপনাদের বলি, তারপরেও বলছি, বিধায়ক হিসাবে লড়ে নেবো বলছি তো, ভরসা করেন তো নাকি রে ভাই? এই ভরসাটা আছে তো নাকি যে ভাইয়া লড়ে নেবে? এটাও বলছি। শুধু আইএসএফ সাধারণ মানুষ নয়,
তৃণমূলের কারো বৈধ ভোটার যদি কেটে দেয়, তার আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সেই তৃণমূলের ব্লকের নেতার পাশে আমিও দাঁড়াবো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাঁকে যখন খুন করেছিল, রাজ্জাক খাঁই তো, আমি কি বলেছিলাম, তার পরিবার চাইলে তার হয়ে আমি মামলা লড়বো। পরিবার চাই না, আমি কি লড়তে পারি ভাই? দেখুন, যারা খুন করেছে তারা এখন জামিন পেয়ে ঘুরছে, জেলের মধ্যে থাকা দরকার ছিল তো। পরিবার লোকও বুঝতে পারছে একটা স্কুটি আর একটা 10,000 চাকরি দিয়ে একটা মানুষকে পৃথিবী থেকে কারা সরিয়েছে না সরিয়েছে লড়িবার দিনের আলোর মতো পরিষ্কার কারা সরিয়েছে। আরও কয়েকজন অ্যারেস্ট হতো, কিন্তু তাদেরকে করেনি সেই। তবে কেস হয়ে আছে তো, সরকার পরিবর্তন যে কোনো দিন হতে পারে। কারা অ্যারেস্ট হয়েছে তাদের ডিটেলস সব আছে। আমাদের যেমন খুনি করেছে যারা, তাদেরকে যেমন এমন বুঝে নেবো, অন্যান্য ভাঙড়ের মানুষের খুন হলে সেটাও ফাইল খুলবো একদিন। পরিবর্তন সরকার হবে ভাই, আর এবারই হচ্ছে। ওই জন্যই এখনো ধৈর্য ধরে আছি। একটা জোট বড় আকারে তৈরি করতে চাইছি, যে জোট বিজেপি এবং তৃণমূলকে যোগ্য জবাব দেবে, সেই জোট আমরা তৈরি করতে চাইছি। এখানে একটু ধৈর্য ধরে আছি। মানে এতদিন আমরা প্রার্থী ঘোষণা করে দিত, আমাদের পার্টি কোথায় কোথায় লড়াই করছে, প্রার্থীর নামও ঘোষণা করে দিত। বৃহত্তর স্বার্থের জন্য একটু আমরা ধীর গতিতে চলছি। দেখ, আর ফিরে আসি, কি বলছিলাম? আপনার ফাইনাল লিস্ট পাবলিশ হবে, আপনার নাম থাকবে, এটা 100% আমি দাবি করব, আপনিও দাবি করবেন। কারণ সংবিধানের 326 নম্বর ধারা যেখানে বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের ভোটদানের স্বাধীনতা আছে, তারা ভোট দিতে পারবে। তাহলে আমার এটা কেউ কেড়ে নিতে পারে না। তারপরে আমি বলছি আপনার নাম কেটে গেছে, ধরলাম আমি আমার নাম বলে, আমার নামে আসলো না, আমি কি করবো? ঘাস মারা খেয়ে নেবো? গলায় দড়িতে টেঙে যাবো নাকি? বিকাশ স্যারের একটা বক্তব্য শুনছিলাম, আপনাদের জানিয়ে দিই। বিকাশ স্যারকে জানেন তো নাকি? রাজ্য সরকারকে একাই ঠান্ডা মেরে রেখে দিয়েছে। ওই তো বিকাশ স্যার, দুই শামীমদার কয়েকজন আছে, ঠান্ডা করে দিচ্ছে একদম। চুরি যত করছে আর সেইখানে, যেই চুরি করছে সেই আইনের চাবুক মারছে, যেখানে চুরি করছে আইনের চাবুক মারছে। সেই বিকাশ স্যার বললেন, শুনেছি আমি, যে এই ভোটাধিকারের সাথে নাগরিকত্বের কোনো সংযোগ নাই। ভোটাধিকার আলাদা পার্ট, নাগরিকত্ব আলাদা পার্ট, সুতরাং আতঙ্কিত হওয়ার জায়গা নেই। আমি আমার দিয়ে বলি, আমার নামটা কেটে গিয়েছে, তাহলে আমি করবোটা কি? জেনে রাখা দরকার তো। প্রথম কথা বলছি, কাটবে না, কোনো বৈধ ভোটারের নাম কাটবে না। শুভেন্দু বাবু অভিশাপ দিয়ে কোনো বৈধ ভোটারের নাম কাটতে পারবে না। আর মমতা ব্যানার্জি আশীর্বাদ দিয়ে কোনো অবৈধ ভোটারকে ভোটার লিস্টে ঢুকাতে পারবে না। আমরা নজরদারি রাখবো, শুভেন্দু বাবুর অভিশাপের প্রতিও নজর রাখবো, মমতা ব্যানার্জির আশীর্বাদের প্রতিও নজর রাখবো। আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে যে নাগরিক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা হয়রানির বিরুদ্ধে। কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট, তোমার ভোটার লিস্ট তোমার এলাকায় অন্যজনের নাম, ফার্জি নাম ঢুকিয়ে দেবে, সেটা হতে পারে ভাই? কেন হবে? আপনাদের জানাই, এবার নওশাদ সিদ্দিকী হয়তো নাম কেটে দিয়েছে, কাটে তো বদমাইশি ছাড়া কোনো লাইন নেই। আমার নাম যদি কাটে বা আপনার নামও যদি কাটে, বদমাইশি করা ছাড়া কি কোনো লাইন আছে? যুক্তি দিয়ে কাটতে পারবে না। কিন্তু জানে রাখুন আপনারা, আপনার নাম যদি কাটে, কি কারণে কাটা হয়েছে সেই কারণের নোটিশও কিন্তু আপনার আমার বাড়িতে আসবে। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর নাম হয়তো কেটে দিল, কেন কাটা হলো সেই কারণটা জানিয়ে নোটিশটা আসবে। সেই কারণ জানিয়ে যখনই নোটিশ আসবে, যদি বলে আমার জন্ম সার্টিফিকেট নাই, আমি 1987 সালের পরে জন্ম, বা আমি ভারতীয় নয়, যদি আমি ধরছি যে আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, আমার অস্তিত্ব তো স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত, তাহলে আমাকে সেই কাগজটা একটু খুঁজে বার করতে হবে। এতটুকু কষ্ট করে কি করব? এটা আমি আমার কথা বলছি না ভাই, নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম, সেখানে জিজ্ঞাসা করেছি, যেটা বলেছে সেটা আপনাদের জানাচ্ছি। একজন হোক আর 1 লাখ মানুষ হোক, যার নাম কাটা যাবে প্রত্যেককে নোটিশ দেওয়া হবে। ওই নোটিশে কারণ উল্লেখ করা থাকবে। নাম কেটে যাওয়ার পরে 3টে অপশন আপনি পাবেন। নাম কেটে যাওয়ার পরে 3টে অপশন আপনি পাবেন। 3টে অপশন কি কি পাবেন সেটাও লিখে নিন। ফার্স্ট অপশন হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, সেকেন্ড অপশন হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার,
থার্ড অপশন হচ্ছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুঝতে পারছেন না কি বলছি? তিনটা অপশন আপনি পাবেন। আপনার নাম কেটেছে, কারণ উল্লেখ করে কেটেছে, সেটাকে আপনি চ্যালেঞ্জ করে কোথায় যাবেন? ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে আপনি জমা করতে পারেন। সেখানে হিয়ারিং হবে। যদি হিয়ারিং আপনি স্যাটিসফাই করতে পারেন, আপনার নাম ঢুকে যাবে। ধরলাম সেখানে স্যাটিসফাই করতে পারলেন না, চিফ ইলেকট্রাল অফিসারকে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সেখানে হিয়ারিং হবে। সেখানে না স্যাটিসফাই করতে পারলে আপনার নাম উঠছে না, আর স্যাটিসফাই করতে পারলে নাম উঠে গেল। তারপরে তো আপনাদের বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, আপনাদের জন্য কাগজটা নিয়ে দিল্লিগামী ফ্লাইট ধরবে। আপনাদের জন্য তিনটে অপশন আছে। এবার বলুন আপনাদের গ্যাড়াকলটা কোথায়, একটু বোঝার চেষ্টা করুন। কোথায় সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, একটু বোঝার চেষ্টা করুন। কেন আমি বলছি বিজেপি আর তৃণমূল আলাদা নয়, এটা দুটো মিলে বাংলার মানুষকে পেরেশানি করছে। এবার বুঝুন। আমি প্রশ্ন করলাম স্যারকে, অফিসারকে, যে স্যার আমি আজকে হিয়ারিং এ আসছি, আমি আজকেই তো জানতে পারা দরকার যে আমি কৃতকার্য হলাম না অকৃতকার্য হলাম। আমি আজকে হিয়ারিং এ যাচ্ছি, যারা ডকুমেন্টস চেয়েছে দিচ্ছি, আজকেই তো আমাকে জানিয়ে দেওয়া দরকার যে আমার নাম থাকলো না, কেটে গেল। তখন অফিসার বলছে যে আমরা তো এটাই বারবার বলছি নির্বাচন কমিশনকে, সরি ডিস্ট্রিক্টের ডিএম গুলোতে, যে যারা হিয়ারিং এ আসছে যদি কেউ বাদ পড়ে তাদেরকে জানিয়ে দেওয়া হোক, তাহলে তারা দ্রুততার সাথে যদি কোনো ডকুমেন্টসের ভুলভাল থাকে সেটা ঠিক করে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু আমার রাজ্য সরকার ডিএম গুলোকে কন্ট্রোল করছে। ডিএম কে কন্ট্রোল কে করে? রাজ্য সরকার। বিডিও কে কন্ট্রোল কে করে? রাজ্য সরকার। এই কাজটা করতে দিচ্ছে না, কারণটা কি আমার সন্দেহ হচ্ছে। 14 তারিখে পাবলিশ হবে, হয়তো 10 তারিখে একসাথে যাদের নাম হয়তো বাদি টেকনিক্যাল ফন্ট বলুন বা বদমাইশি করে হোক, যাই করে হোক, যদি বাদ যায় 10 তারিখে ঘোষণা করবে। আচ্ছা 14 তারিখে কি হবে? হিয়ারিং ফাইনাল লিস্ট পাবলিশ হবে। তাহলে এই 4 দিনের মধ্যে আপনি ডিস্ট্রিক্টে কখন যাবেন বা কখন সিও অফিসে যাবেন? তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে। হই হই করে ঠেলাঠেলি করে, এই করে আগুন লাগাও, তাগুন লাগাও, হ্যান করো ত্যান করো করতে বলবে ভিতর থেকে। ওই ব্যারিকেড নাটকের মতো ঠেলাঠেলি করবে। তারপরে কি বলবে? আমাদেরকে ভোট দাও, আমরা ভোট দিয়েছি, তারপরে তোমার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। এই খেলাটা খেলতে পারে, সেই জন্য এখনো পাবলিশ করছে না। অলরেডি এখন হাজার হাজার মানুষের তো হয়ে গেছে হিয়ারিং। তাহলে তার মধ্যে পাস ফেল তো হবেই, পাস ফেল তো হবেই। যে অবৈধ সেটা ফেল হবেই, কিন্তু বৈধকে যদি ফেল করাই, তার কি রিঅ্যাপ্লিকেশনের জায়গা রাখছে? এখন আছে অপশন, কিন্তু তাদেরকে কেন ডকুমেন্টস দিচ্ছে না? এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা। আর এর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী একবারও কথা বলেছে? শুভেন্দু অধিকারী তো মিলেমিশে করছে এটা। শুভেন্দু অধিকারী তো মিলেমিশে কাজটা করছে, ওই জন্য এইটা বলছে না যে এখনই যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে এখনই নোটিশ দিয়ে দেওয়া হোক। যদি এখনই যাদের নাম বাদ যাচ্ছে যদি নোটিশ দিয়ে দেওয়া হয়, সার্ভ করে দেওয়া হয়, আমাদের কারিমুলের, আমাদের অক্রিয়া, আমাদের ডাক্তার,